সবাই বলে আমি ক্যান্ডিডেট, সবাই বলে আমি ক্যান্ডিডেট, সবাই বলে আমি ক্যান্ডিডেট, 4-5 জন 7 জন। এই যে 4-5 জন 7 জন এখন কেন্দ্রে দৌড়াদৌড়ি করতেছে কিসের জন্য? নমিনেশনের জন্য। নমিনেশন ফাও পাবে, কি করা লাগবে? কি লাগবো না? হ্যাঁ, যারা ওখানে বড় বড় নেতা আছে তারপরে পকেটে কিছু মাল ঢুকাইতে হবে, তারপরে নমিনেশন হবে। আচ্ছা, তাহলে এই টাকাটা খরচ করবে কে? যিনি ক্যান্ডিডেট হতে চান। যার মালের পরিমাণ বেশি সে নমিনেশন পাবে। ভালো করে বোঝেন, কথা যদি মিশে হয় আমারে বলবেন। তাহলে এক দফা খরচ হলো ঢাকার নেতাদের খুশি করার জন্য। 2 নম্বর, সে নমিনেশন পাইল, পাওয়ার পরে নির্বাচনী কাজে খরচ করা লাগবে না? পোস্টার ছাপাইতে হবে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছিতে হবে, গ্রুপ করতে হবে, ক্যানভাস করতে হবে, এর পিছনে খরচ নেই? আছে কিনা বলেন? টাকা কে দেবে? ক্যান্ডিডেট। তাহলে ক্যান্ডিডেটের খরচ কয় প্রকার? 2 প্রকার। একবার নমিনেশন আনতে খরচ, আবার নির্বাচন করতে খরচ। আর বর্তমানে এই এমপি নির্বাচনে 3 উপজেলা মিলে তাহলে অনুমান করেন খরচ কত হবে? কি 1 কোটি? আর নমিনেশন আনতে আর 1 কোটি, তাহলে কয় কোটি হলো? হিসাব জানেন? আচ্ছা, হোক না 2 কোটি ধরলাম। তারপরে ক্যানভাস শুরু হলো, পাবলিকের কাছে একেবারে সবাই হাত পাও ধইরা সে নির্বাচিত হইল। আচ্ছা, নির্বাচিত হইলো, খরচ হলো কত? 2 কোটি। তাহলে যিনি নির্বাচিত হলেন তার প্রথম কাজ কি হবে? টাকা তোলা। খরচ করছে 2 কোটি, এইটা আগে তোলা হবে, তারপরে পাবলিকের কি হয় সেটা দেখা যাবে। ঠিক কিনা বলেন? আর পিয়ার হলো কি জিনিস? পিয়ারে কোনো ক্যান্ডিডেট নাই, কোনো ক্যান্ডিডেট নাই, মার্কা আছে। মার্কা আছে, নৌকা থাকবে, ধানের শীষ থাকবে, লাঙ্গল থাকবে, দাড়িপাল্লা থাকবে, তারপরে আরে ভাই কই না কা, কই আগে পরে হবনি, হাত পাকা থাকবো, কলার গাছ থাকবো, খেজুর গাছ থাকবো, মুখ থাকবো, তো মুখ থাকবো, সব মার্কা থাকবো। থাকবো কিনা বলেন? মানুষ মার্কারে ভোট দেব, কথা বুঝছেন? এই মার্কার ভোট গুলো সব গণনা হবে বাংলাদেশ শুদ্ধে, তারপরে তাকে 300 দিয়ে ভাগ করা হবে। এখন প্রতি দলের কয়জন করে পড়ে এই 300 দিয়ে ভাগ করলে যা হয় সেইটা। কেউ পাবে 1 জন, কেউ পাবে 15 জন, কেউ পাবে 50 জন, কেউ পাবে 100 জন, পাইতে পারে তো। যার মার্কার ভোট বেশি হবে সে এমপি ততগুলো বেশি পাবে। এতে ব্যক্তির কোনো খরচ আছে নাই। তাহলে এইভাবে দল তখন ঠিক করবে যে এমপি হিসেবে কাকে মনোনয়ন দেবে। এতে সুবিধা কি? সবচেয়ে যোগ্য লোকটি কিন্তু নির্বাচিত হয়ে, মানে দল নমিনেশন দিবে। এই যে আমাদের একটা দলের নেতা আছে, পাবলিক তারে চায় না, কিন্তু দলের বড় নেতা খুব বড় বড় বক্তৃতা দিতে পারে। কে? এই ফজলু বাংলা বাদ দেন। আর ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল, নামটাই মনে হয়, মাহমুদুর রহমান মান্না। নেতা বড়, কিন্তু পাবলিকের সমর্থন। তাহলে তার দল যদি 1টি আসনে পায় তাহলে এমপি কে হবে? উনি হবে। উনি কিন্তু বিজ্ঞ মানুষ, কথা বুঝছেন? তাহলে এইভাবে পার্লামেন্টে সব দলের বিজ্ঞ বিজ্ঞ লোকগুলো গিয়ে পার্লামেন্টে বসবে, আইন পাস করবে। দেশের উপকার হবে না ক্ষতি হবে বলেন দেখি? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতির দাবি করেছে। এখন পিয়ার কি বুঝলেন? এটা ভালো না খারাপ বলেন? ভালো। কিন্তু বর্তমান যারা আছে তারা এটা চায় না।
ঠিক আছে, চায় না, ঠিক আছে, আমরাও ক্যান্ডিডেট দিছি, মোস্তাফিজুর রহমান, মোস্তাক ভাই, তোমরা যেমন আমরা ওই রকম। তাহলে প্রিয়া বুঝলেন কিনা বলেন? আমার 1 নম্বর কথা শেষ। এবার আসেন 2 নম্বর। জামাত ইসলামী যদি সরকার গঠন করে তাহলে কি করবে? জামাত ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আপনাদের স্থানীয় বিভিন্ন সমস্যা উপজেলায় টিএনও বা থানায় গিয়ে সমাধান করতে গেলে নেতা ধরা লাগে না? নেতা ধরতে গেলে নেতাকে খুশি করা লাগে না? জামাত ইসলামী ক্ষমতায় গেলে নেতাকে খুশি করার দরকার হবে না। 1 নম্বর গেল। 2 নম্বর হলো জামাত ইসলামী প্রত্যেকটা এলাকার সমস্যা চিহ্নিত করবে, তার সমাধানের জন্য কাজ করবে। এই যে চর একটা বিচ্ছিন্ন এলাকা, ঠিক কিনা বলেন? আপনারা ভুগছেন, আমরা কি করব? আপনারা ক্ষতিগ্রস্ত কিসের দ্বারা? নদী। যে নদী আপনাদের ক্ষতি করতেছে, আপনাদের ভাগ্য বিপর্যয় করতেছে, এইটাকেই আমরা আপনাদের ভাগ্য গড়ার কাজে লাগাবো। কিভাবে? আগে কথা কইও না বাবা, আমারও করতে দাও। আমরা কিভাবে করব? এই যে সামনে যে পানি দেখা যায়, এই যে পানি দেখা যায় না, এই পানির ভাটিতে দেব, মানে জাল দিয়ে বেড়া দেব। ভালো করে শোনেন, উজানে জাল দিয়ে বেড়া দেব, দিয়ে এখানে মাছ চাষ করব। করা যাবে না? হ্যাঁ। তারপরে এখন নেট পাওয়া যায়, নেট পর্যন্ত, হ্যাঁ, 1,20,000 টাকা করে দাম একটা করে নেটের। এই নেট দিয়ে এখানে মাছের চাষ হবে। ঠিক আছে? সম্ভব কিনা বলেন? এইরকম অনেকগুলো শীতকালে কোল পড়ে না, এই প্রত্যেকটা কোলে আমরা কি করব? মাছের চাষ করব। করবে কে? জামাত ইসলামী না, আপনারা 20 জন 25 জনে একটা করে সমিতি বানিয়ে দেব, তারা এখানে মাছ ছাড়বে, মাছের চাষ করবে। 2 মাস। কয় মাস? 2 মাস। 2 মাসেই যে মাছ যত সাইজের ছাড়বেন তার ডবল হবে। কথা হচ্ছে? 1। দ্বিতীয় উন্নয়নের ধারা দেখেন, এই যে বিশাল পানি, এখানে হাঁস চাষ করা যায়, যায় কিনা বলেন? 2-4 হাজার হাঁস যদি আপনারা এখানে চাষ করেন, কোনো অসুবিধা নেই। বাচ্চা হাঁস বড় হইতে কয় মাস লাগে? 3 মাস। 50 টাকার একটা বাচ্চা কিনবেন, আর 3 মাসে ওই বাচ্চা বিক্রি করবেন 400-500 টাকা। ঠিক কিনা বলেন? শুধুমাত্র সৎ নেতৃত্ব, উপযুক্ত পরামর্শ যদি দেওয়া যায়, তাহলে চরের চেহারা পাল্টানো কোনো ব্যাপার না। কথা বুঝছেন? আমরা এখন এগুলো নিয়ে চেষ্টা করতেছি, এখনো ক্ষমতায় যাই নাই, নির্বাচিত হই নাই, কিন্তু আমরা এখনই চেষ্টা করতেছি। আমি মৎস্য অফিসারের সঙ্গে কথা বলেছি যে অন্তত একটা বানান, পাবলিক দেখুক, দেখে শিখবো। কি বলেন? আমরা যখন আউশ চাষ করি, বুড়িয়া বাহার বন্ধ মিলে 3 মাসের খাবার হয় না, ঠিক কিনা? আউশ মনে আছে? ওই সময়ে বগুড়ার লোক ইরি চাষ করা শুরু করলো, ইরি ধান। আর আমাদের এলাকার লোক কয় যে না, ওই ধান চাষ করা যাবে না, ইউরিয়া দেওয়া যাবে না। বলে কেন? ভুঁই খাপড়া হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তারপরে দেখি যে আরে উপাস থাকা লাগে, ভাত নাই, পুরা পাহাড় মান আবাদ করেও কাম হয় না, তখন দেখি যে ওপরের মতো একটা করে দেখি হয় কিনা। তারপর এই যে শুরু হলে ওনার আউসই নাই। আছে আউস? নাই। কারণ আমরা শিখে ফেলছি। শিখলাম কিভাবে? দেখে শিখলাম। ঠিক কিনা বলেন? আমি মৎস্য অফিসারকে বলছি যে আপনি একটা অন্তত এমন একটা মডেল তৈরি করেন যেখান থেকে মানুষ লাভবান হবে, আপনাকে আর প্রচার করতে হবে না, ওইটা দেখেই মানুষ শিখবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই কাজগুলো করব। ঠিক আছে? এই যে স্কুল আছে, এই স্কুলের শিক্ষক আসে থানাহাট থেকে, আসে না? আসতে 2 ঘন্টা, আধা ঘন্টা স্কুলে থেকে সই টই করে আবার যায় 2 ঘন্টা, আর লেখাপড়া ঘন্টা। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আমরা এইটার অবসান চাই।
আমরা এটার অবসান করব। যিনি শিক্ষকতা করবেন এইখানে তাকে থাকতে হবে, চরের পান্তা ভাত খাইতে হবে এবং এইখানে তাকে শিক্ষকতা করতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে যে কথাটি বলতে চাই, মোস্তাক ভাইকে বলবো, আপনি যদি নির্বাচিত হন, কোন কার গাড়ি যেন আপনার এলাকায় না ঢোকে। এখানে ঢুকবে নৌকা, আপনি নৌকায় উঠবেন আর ঘুরে ঘুরে এই শহরের লোকদের দুঃখ দুর্দশা দেখবেন, আর কোথায় কি সমস্যা চিহ্নিত করবেন এবং সেটা সমাধানের চেষ্টা করবেন। আপনি কোট প্যান্ট পরে এলাকায় আসবেন, পাবলিক সালাম দেবে, আর আপনি একেবারে আসমানে উঠবেন, এইটা আমরা চাই না। এবং আমি মোস্তাক ভাইকে যতটুকু দেখেছি তিনি এরকম করবেন না। আমার কথা শেষ হোক, তারপরে নামাজ পড়ে। ঠিক আছে ভাইরা আমার, তার চরিত্র আপনারাও জানেন, তার অনেক জমি এই এলাকায় আছে। ছোটকাল থেকে আমরা তাকে চিনি কিনা বলেন? ওই যেমন চেহারা ওই রকম, ওর কোনো উন্নতি নাই। ভাইরা আমার, এইরকম জননেতা চাই। এবারে 3 নাম্বার কথা বলি। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা লক্ষণ দেখে আমি মনে করতেছি আল্লাহর একটা ইচ্ছা। অনুমান করতে পারেন না? হ্যাঁ, কি কারণ ভাবুন, চিন্তা করুন। যারা শিক্ষিত মানুষ আছে তাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দেই যে এই বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে যা দেখে ওই 3 পাশে ঘেরা যে ইন্ডিয়া আছে ওদের মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? আর এই ইন্ডিয়া যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, যেভাবে মসজিদ ভাঙতেছে, যেভাবে আমাদের দেশের বুকের উপর দিয়ে রাস্তা নিয়ে যেতেছে, এই ইন্ডিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। আর আমরা করব না, ওই ইন্ডিয়ার জনগণই সেটা করবে। কিভাবে করবে? যখন দেখবে যে জামাত ইসলামী ক্ষমতায় আসার ফলে এই দেশে কি শান্তি বিরাজ করতেছে, কোনো অন্যায় নাই, ঘুষ নাই, জুলুম নাই, নির্যাতন নাই, চাঁদাবাজি নাই, মানুষের উন্নয়ন হচ্ছে, এইটা দেখে তারাও বিদ্রোহ করবে যে আমাদেরকেও অন্যরকম শাসন প্রতিষ্ঠা করতে হবে। ভাইরা আমার, আল্লাহর রহমত ছাড়া কোনোদিন কোনো লক্ষ্যে পৌঁছা সম্ভব না। আমরা দোয়া করি জামাত ইসলামী বিজয় হোক, দাঁড়িপাল্লা বিজয় হোক, এবং এই দেশে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক যা দেখে বিশ্বের মানুষের মাথা খারাপ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এইরকম একটি কল্যাণ রাষ্ট্র আশা করে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা দান করুক, এই তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।